উন্নত চিকিৎসা নিতে লন্ডনের পথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 12টার কিছুক্ষণ আগে বিমানবন্দর ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে রাত 8:15টার দিকে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে বিমানবন্দর সড়কে ভিড় করেন বিপুল নেতাকর্মী। বিমানবন্দরের পথে যাত্রা শুরুর ঠিক আগে এভাবেই সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তার সুস্থতা কামনা করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। প্রত্যাশা তো আমরা করি ছেলে মা 7 বছর পর লন্ডনে দেখা হবে, ইনশাআল্লাহ উনি সুস্থ হবেন। ছেলেকে হাতে করে এনে জনগণের কাছে উনি বুঝিয়ে দিবেন যে আমার পরেই আমার ছেলে। উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ ম্যাডামকে দোয়া করছেন। ইনশাআল্লাহ অতি দ্রুতই উন্নত চিকিৎসা শেষে পরিপূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরবেন। খালেদা জিয়াকে বিদায় জানাতে গুলশানের বাসভবনের সামনে তৈরি হয় দলীয় নেতাকর্মীদের ভিড়। এতে গুলশান ছাড়তেই খালেদা জিয়ার গাড়ি বহরের বেশ কিছুক্ষণ সময় লাগে। একই অবস্থা তৈরি হয় বনানী আর বিমানবন্দর সড়কেও। এসব কারণে 7.5 কিলোমিটার পথ পাড়ি দিতে গাড়ি বহরের সময় লাগে 2.5 ঘন্টারও বেশি। রাত 11টার দিকে বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন মেডিকেল বোর্ডের 6 চিকিৎসক, প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী শর্মিলা রহমান সহ 15 জন। বুধবার লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে অবতরণের কথা রয়েছে খালেদা জিয়াকে বহনকারী বিমানের। এয়ারপোর্ট থেকেই তাকে নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন। তার গুলশানের বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত ছিল নেতাকর্মীদের ঢল। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে নেত্রীকে বিদায় জানান তারা। মঙ্গলবার রাত 8:15 হাজারো নেতাকর্মীর ঢল নামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরকে কেন্দ্র করে। গুলশান থেকে কাকুলি হয়ে বনানী, খিলক্ষেত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, পুরো রাস্তায় অবস্থান নেয় নেতাকর্মীরা। উদ্দেশ্য বিএনপি চেয়ারপারসনকে এক নজর দেখা। আমরা 5টার থেকে এখানে ওয়েট করতেছি, সন্ধ্যা 5টা থেকে আর কি। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছে, এই জন্য আমরা এখানে তার জন্য অপেক্ষা করছি। আমরা ওনাকে বিদায় দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। গণতন্ত্রের মানুষ কন্যা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ব্যবস্থা হয়েছে দীর্ঘদিন লড়াই সংগ্রামের পরে। আমরা তার এখান থেকে সুস্থ শরীরে বিদায় করার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছেন খালেদা জিয়া। শত বাধা পেরিয়ে চিকিৎসার জন্য বিদেশ গেলেন। এতে আবেগতাড়িত নেতাকর্মীরা। নেত্রীকে দেখার জন্য আসছি আমরা সবাই, তাকে বিদায় দেওয়ার জন্য। সে যেন সুস্বাস্থ্য কামনা করে, মানে ট্রিটমেন্ট শেষ করে যেন দেশে ফিরে আসতে পারে। সুস্থতার জন্য যে উদ্দেশ্যে যাচ্ছে এবং বাংলাদেশে জানি সে উদ্দেশ্যে আবার সফল করে ফিরে আসতে পারে, এই দোয়াই কামনা করছি। যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসতে পারে, ইনশাআল্লাহ নির্বাচন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আবার যেন প্রধানমন্ত্রী হতে পারে, সেই দোয়া কামনা করছি। উনি বিগত 17 বছর বিদেশে চিকিৎসা পাননি। এই উদ্দেশ্যে আজ আমরা স্বাধীনভাবে তাকে নিয়ে যাচ্ছি বিদেশি চিকিৎসা করার জন্য। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে লন্ডন গেলেন খালেদা জিয়া। পুরো রাস্তা জুড়ে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাশাপাশি নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। একই সঙ্গে আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময় তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নিতে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 7 বছর পর দেখা হচ্ছে মা ছেলের। খালেদা জিয়াকে আপাতত লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। 2007 সালে 1/11 প্রেক্ষাপটে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তারেক রহমান। এরপর থেকেই সেখানে অবস্থান করছেন তিনি। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একাধিক মামলায় সাজা দেয়া হয় খালেদা জিয়াকে। তাকে কারাগারে রাখা হয় 2 বছর। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে কয়েক দফা হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতার মাত্রা বাড়তে থাকলে তাকে কয়েক দফা আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার চেষ্টা করেও আওয়ামী লীগ সরকারের অনুমতি পাননি তিনি। কয়েক দফা পরিবারের পক্ষ থেকে বিদেশে যাওয়ার আবেদন করা হয়, তবে অনুমতি মেলেনি। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যাচ্ছেন লন্ডনে। সেখানে 7 বছর পর তার দেখা হবে তারেক রহমানের সঙ্গে। এর আগে 2017 সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। খালেদা জিয়াকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নিতে আসবেন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়েদা রহমান। বিএনপি নেতারা বলছেন, মা ছেলের দীর্ঘ কাঙ্ক্ষিত সাক্ষাতে দেশ দল ছাড়াও ভবিষ্যতের রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা হতে পারে। তাদের প্রত্যাশা চিকিৎসা শেষে সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন তিনি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলো একমত হলে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই আভাস দেন। সাফ জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গুলি চালিয়ে হত্যা করেছে তাদের রাজনীতি করার অধিকার নেই। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজনীতির অভিমুখ, সংস্কার ও নির্বাচন নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন। এতে অংশ নেন রাজনীতিবিদ, জ্যেষ্ঠ সাংবাদিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনায় উঠে আসে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, চাঁদাবাজি, গণমাধ্যম সুরক্ষা আইন, সংস্কার ও নির্বাচন। আগে সংস্কার না আগে নির্বাচন, কিংবা নির্বাচনের আগে কতখানি সংস্কার এবং কতখানি সংস্কার সম্ভব, এইটা রয়েছে। এই ধোঁয়াটা কাটিয়ে কোন গতিমুখটা, কোন গতিপথটা প্রধান হয়ে উঠবে সেটা ভাবার বিষয়। আলোচনায় সংস্কার নিয়ে বিএনপির অবস্থানও তুলে ধরা হয়। গণ অভ্যুত্থানে 9 দফা 8 দফা সবকিছু হয়ে তরুণরা শেষ পর্যন্ত যে এক দফায় উপনীত হয়, চূড়ান্ত আন্দোলন হয়, ফ্যাসিবাদের পতন হয়, শেখ হাসিনা পালিয়ে যায় এক দফার উপর ভিত্তি করে। সেই এক দফা কিন্তু আমাদের তারুণ্যের অহংকার বলছেন, যারা তারেক রহমানই ঘোষণা করেছেন। এ সময় আগামী নির্বাচন নিয়ে ধারণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। খোলাসা করেন গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়েও। পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। ছাত্র জনতার আন্দোলনে খুনের সাথে জড়িতদের রাজনীতি করতে দেওয়া হবে না বলেও জানান শফিকুল আলম। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যায় জড়িত অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, গুম হত্যায় জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। পরে গণহত্যায় জড়িত অভিযোগে আরও ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আজাদ মজুমদার আরও বলেন, ই পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে SMS পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগে সহায়তা করবে বলে আশা করছে সরকার। তিনি আরও বলেন, পাসপোর্ট অফিসগুলো দালাল মুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের বই ছাপার কাজ শেষ হবে বলেও জানান আজাদ মজুমদার। তিনি জানান,
আওয়ামী লীগের অনেকে কাজ পেয়ে অসহযোগিতা করেছে, তবে যেসব কর্মকর্তা সহযোগিতা করেনি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জামায়াতের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, সংস্কার, নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে বলেও জানান তিনি। যারা গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে 22 জনের, এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত এমন 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। অবৈধ সম্পদের অভিযোগে আওয়ামী লীগের সাবেক 2 এমপি ও পুলিশের এক উপকমিশনারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে এসব তথ্য দেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। এরপর মাগুরা 1 আসনের সংসদ সদস্য হন সাইফুজ্জামান শেখর। তার প্রায় 1 কোটি 80 লাখ টাকার এবং তার স্ত্রী সিমান রহমানের 1 কোটি 16 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া গাইবান্ধার সাবেক এমপি আবুল কালাম আজাদের 6 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মিলেছে। সাবেক 2 এমপি ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে 163টি ব্যাংক হিসেবে 386 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ। এছাড়া 1 কোটি 4 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের সাবেক উপকমিশনার মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) ও 4(3) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আরও জানান, সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। খারাপ হিসেবে চিহ্নিত করি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থান নিশ্চিত করবে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, প্রথম পর্যায়ে 100 জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে নিয়োগ দেওয়া হবে। এদিকে গত সরকারের সময় অর্থ পাচারে জড়িতদের নাম সহ প্রতিবেদন দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। মঙ্গলবার সকালে এসপি ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। এরপর যান সিআইডির প্রধান কার্যালয়ে। সাংবাদিকদের উপদেষ্টা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি, আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি। আমরা একটা প্রপোজাল পাঠাইছি, হয়তো ইসে যদি রাজি হলে আমরা আর সংখ্যাটা পেলে আমরা ওই ইসে দেখি, তো এক একজনের তো এক এক রকমের সমস্যা। উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকারের সময় বড় সমস্যা ছিল অর্থ পাচার। কত টাকা পাচার হয়েছে ও এর সাথে কারা জড়িত ছিল সেই বিষয়ে দ্রুত প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। মানি লন্ডারিং দাম সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না সেই সময়। উপদেষ্টা আরও জানান, যানজট নিরসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব না, সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রায় 400 শিক্ষার্থী এখন সড়কে কাজ করছে। এ সংখ্যা শিগগিরই 1000-এ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতে দেশের বিভিন্ন জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি। রোগের চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। অনেক জায়গায় শয্যা সংকটে মেঝে ও বারান্দাতেও
দেয়া হচ্ছে চিকিৎসা। নাটোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র এটি। 15 শয্যার বিপরীতে ভর্তি রয়েছে 52 জন। শয্যা না পেয়ে অনেকের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতে, সেখানেই চলছে চিকিৎসা সেবা। ঠান্ডাজনিত কারণে মেয়েকে ভর্তি করেছিলাম একদিন আগে, এখন একটু ভালো। বাচ্চাটা অসুস্থ, বমি বমি ভাব, পাতলা পায়খানা, তো এজন্য আমরা এখানে ভর্তি হয়েছি। চিকিৎসকরা বলছে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে রোগী বেড়েছে কয়েক গুণ। যাদের অ্যাজমা আছে আগে থেকেই, যাদের শ্বাসকষ্ট, নিউমোনিয়া ইত্যাদি রোগ আগে থেকেই নোন কেস, জানা কেস, তাদেরকে আমি বলবো আগে থেকেই ডাক্তারের পরামর্শ নিয়ে সেই মোতাবেক চলার জন্য। একই পরিস্থিতি লক্ষ্মীপুর সদর হাসপাতালেও। গড়ে প্রতিদিন 35 থেকে 40 জন শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। গত এক সপ্তাহে চিকিৎসা নিয়েছেন 80 জন। বহির্বিভাগেও প্রতিদিন চিকিৎসা নিচ্ছে 800 রোগী। বাইন্দাতে অনেক রোগী, আমরা হাঁটাচলা করতে পারতেছি না, রোগীরা অনেক ভোগান্তিতে পড়ে। প্রতিদিনই প্রায় শিশু বিভাগে 70 থেকে 80 জন গড়ে রোগী ভর্তি থাকে। তো যেহেতু শীতকাল, সেহেতু শিশু রোগীর সংখ্যা বেড়েছে। এক্ষেত্রে আমি মাদেরকে উপদেশ দিব যে প্রয়োজন ছাড়া শিশুদেরকে যাতে ঘরের বাইরে না বের করে। নওগাঁ সদর হাসপাতালে শীতে নানা রোগে চিকিৎসা নিচ্ছে 62 জন। ঠাঁই নেই রংপুর মেডিকেলেও। শিশু ওয়ার্ডে ভর্তি আছে শতাধিক রোগী। ঠান্ডা কয়েকদিন থেকে, কুয়াশা ঠান্ডা, এই কারণে বাচ্চা ঠান্ডা লাগছে। পাতলা পায়খানা, বমি করতেছে। আজকে এখানে আনছি, ডাক্তার দেখলো, ভর্তি করে দিচ্ছি। ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতালে 45 শয্যার শিশু ওয়ার্ডে দিনে গড়ে চিকিৎসা নিচ্ছেন 150 রোগী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীত পরিস্থিতির আরো খবর জানাতে নাটোর ও ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি নাটোরে, সেখান থেকে জানাবেন সহকর্মী বাপ্পি লাহিড়ী। বাপ্পি, নাটোরে কি অবস্থা দেখতে পাচ্ছেন শীতের? আজকে তাপমাত্রা কত রয়েছে, আর হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কেমন, চাপ কি পরিমাণে রয়েছে? আসলে গত 2 দিন কিন্তু নাটোরের তাপমাত্রাটা একটু বেশি ছিল, অর্থাৎ প্রায় 13.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু নাটোরে অবস্থান করছিল। গত রাত থেকে কিন্তু যে পরিমাণে আসলে ঝড়ো হাওয়া বইছে, তারপর থেকে কিন্তু আসলে শীতের প্রকোপটা আবার বৃদ্ধি পেয়েছে, যার কারণে নাটোরের হাসপাতালে কিন্তু আবার আজকে সকালে আমি দেখেছি আসলে বেশ কয়েকজন শিশু রোগীকে আসলে হাসপাতালে ভর্তি করতে, তাদের যে শীতজনিত রোগের সমস্যা হওয়ার কারণে। এর বাইরে যাই আমি এখন বলি যে আসলে কি পরিমাণ রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছে। এই নাটোর সদর হাসপাতালটা কিন্তু আসলে প্রকৃতপক্ষে 100 শয্যার হাসপাতাল। এই হাসপাতালটিকে 250 শয্যা উন্নীত করা হয়েছে, যদিও এই হাসপাতালটিকে এখনো উদ্বোধন করা হয়নি। তারপরেও কিন্তু আসলে যে এই 100 শয্যার হাসপাতাল থেকে 250 শয্যার হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু আসলে ভরপুর রোগীতে পরিণত রয়েছে এখনো, যার কারণে কিন্তু আসলে নতুন যে ভবনটি হচ্ছে সেই ভবনটিও কিন্তু ব্যবহার করছে এই হাসপাতাল কর্তৃপক্ষ। যেহেতু 100 শয্যার হাসপাতালে যে স্থান সংকুলন হওয়ার কারণে কিন্তু তারা নতুন ভবনটি ব্যবহার করছে। এর বাইরে কিন্তু সেটা যেমন যে আমাদের এখানে কিন্তু আসলে শিশু ওয়ার্ডে এখন 15 জন শিশু রোগী থাকার কথা, সেখানে কিন্তু প্রায় তার 4 গুণ বেশি, অর্থাৎ প্রায় 60 জন রোগী কিন্তু এখনো ভর্তি আছেন। এর বাইরে যে ডায়রিয়া ওয়ার্ড গুলো রয়েছে বা সাধারণ পুরুষ ওয়ার্ড রয়েছে, সেই পুরুষ ওয়ার্ড আসলে প্রতিটা ওয়ার্ডেই কিন্তু আসলে তার মানে যে পরিমাণ থাকার কথা তার ডবলের মানে বেশি রোগী কিন্তু এখন পর্যন্ত এখানে চিকিৎসা নিচ্ছেন, যে কারণে আসলে এখানকার চিকিৎসকেরা কিন্তু প্রতিনিয়ত হিমশিম খাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন যে তার যে লোকবল, সেই লোকবলের হিসাবে কিন্তু তারা আসলে সঠিকভাবে এই স্বাস্থ্য সেবা এখানে দিতে পারছে না। কারণ একটা ওয়ার্ডে যে পরিমাণে একজন রোগী এবং 3 জন সেবিকা থাকার কথা, যে রোগীদের সেবা দিবে সেই তার থেকে 3 গুণ বা 4 গুণ করে রোগী থাকার কারণে তারা সমস্যা পড়ছে। সব মিলে নাটোরে আসলে শীতের কারণে কিন্তু আসলে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা যেটা দেখেছি এই কারণে ডাক্তাররা বলছে আসলে আপনার বাড়িতে প্রাথমিকভাবে আপনার স্বাস্থ্য সেবা নিয়ে তারপরে অতিরিক্ত হলে আপনারা আসেন। বাপি, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি ঠাকুরগাঁওয়ে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, ঠাকুরগাঁও সহ আশপাশের যে উত্তরাঞ্চলের যেসব জেলাগুলো রয়েছে সেগুলোতে শীতের কি অবস্থা দেখতে পাচ্ছেন? আর আমরা যেমনটি নাটোরের তথ্য শুনছিলাম, হাসপাতালগুলোতে সেখানে কি অবস্থা? ঠাকুরগাঁও একটি শীত প্রধান এলাকা। এই এলাকায় কিন্তু শীত একবারে কমে গেছিল, তবে গতকাল রাত থেকে যে ঝড়ো হওয়া শুরু হয় এর থেকে কিন্তু একটি শীত আবার কিন্তু বেশি গতি নিয়ে ফিরে এসেছে। আর শিশুর এই যে আমি এখন আছি ঠাকুরগাঁওয়ের
250 শয্যার জেনারেল হাসপাতাল। এটি 250 শয্যার জেনারেল হাসপাতাল। এখানে 45 জন শিশু রোগীর ওয়ার্ড রয়েছে। এখানে আজকে প্রায় 1.5 শতাধিক শিশু রোগী ভর্তি রয়েছেন। শিশুরা বিশেষ করে ঠান্ডাজনিত নিউমোনিয়া, ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে কিন্তু এই 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। এখানে শিশুদের পাশাপাশি মা এবং বাবারা কিন্তু প্রচন্ড কষ্টের মধ্যে দিন পার করছেন, যেহেতু 45 শয্যার হাসপাতালটিতে 1.5 শতাধিক রোগী ভর্তি থাকছেন। এ কারণে মা বা বাবাদের কিন্তু এই মেঝেতে এবং একটি বেডে কিন্তু 3-4 জন করে থাকতে হচ্ছে। এই কারণে কিন্তু সমস্যাটা কিন্তু একবারে দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। এই ঠাকুরগাঁও হাসপাতালটি 250 শয্যার হলেও কিন্তু এখানে জনবল সেই পরিমাণে নেই। এখানে যে পরিমাণে নার্স এবং অন্যান্য যে কর্মকর্তারা থাকার কথা সেগুলো কিন্তু নেই। এখানকার চিকিৎসকরা কিন্তু এই রোগীদের নিয়ে কিন্তু একেবারে হিমশিম খাচ্ছেন। 250 শয্যার হাসপাতালে প্রতিদিন 1000 খানেক রোগীর চিকিৎসা নিলেও কিন্তু প্রায় 5 শতাধিক রোগী এই হাসপাতালে ভর্তি থাকছেন। এখানে এই কারণেই এই হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা দিতে কমাতে চিকিৎসকরা কি ধরনের পরামর্শ দিচ্ছেন? ডাক্তাররা বলছেন শিশুরা যাতে এই যেহেতু ঠান্ডায় মূলত শিশুরা বেশি আক্রান্ত হয়ে থাকে, এই কারণেই শিশুদের গরম কাপড় পরিধান করার পরামর্শ দিচ্ছেন এবং শিশুরা যাতে পানি থেকে দূরে থাকে সেটি কিন্তু পরামর্শ দিচ্ছেন এবং খুব বেশি প্রয়োজন ছাড়া যেন ঘরের বাইরে না যায় এরকম পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা অভিভাবকদের। নাটোর এবং ঠাকুরগাঁও থেকে শীতের রোগীর প্রকোপ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ইঁদুরমারার গ্যাস ট্যাবলেট বা অ্যালুমিনিয়াম ফসফাইডের অতিরিক্ত ব্যবহারের কারণে কামরাঙ্গীর চরে মারা গেছে 2 শ্রমিক। খোলা বাজারে এই ট্যাবলেট সহজলভ্য হওয়ায় প্রতি বছরই প্রাণহানি ঘটছে বলছেন বিশেষজ্ঞরা। গ্যাস ট্যাবলেট ব্যবহারের পরিমাণ সম্পর্কে প্যাকেটের গায়ে লেখা না থাকায় প্রায়ই অসুস্থ হচ্ছেন ব্যবহারকারীরা। 2024 সালের জুনে রাজধানীর বসুন্ধরা এলাকায় গ্যাস ট্যাবলেট বা অ্যালুমিনিয়াম ফসফাইড প্রয়োগের পর মারা যায় এক ব্যবসায়ীর 2 সন্তান, যাদের বয়স 15 এবং 9 বছর। এমন ঘটনা ঘটে বগুড়ার শেরপুরেও। গত বছরের জানুয়ারিতে গ্যাস ট্যাবলেটের বিষক্রিয়ায় মারা যায় স্বামী স্ত্রী। সর্বশেষ ঢাকার কামরাঙ্গী চরে গ্যাস ট্যাবলেটের বিষক্রিয়ায় মারা যায় 2 শ্রমিক। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায় 20 স্কয়ার ফিটের ঘরে অন্তত 40টি গ্যাস ট্যাবলেট দিয়েছিল তারা। বিষক্রিয়ার তীব্রতা এত বেশি ছিল যে খারাপ লাগার কথা কাউকে জানাতেও পারেনি শ্রমিকরা। ওষুধ দিয়ে মনে হয় ঘুরতে গেছে, মালিকে বলছে যে এখানে ঘুমাইতে না, পরে ওরা মনে হয় ঘুরা রাত্রে আসছে। ছোট ছেলেটার জন্য অনেক মায়া লাগে। ছেলেটার সবসময় দেখি গেটের মধ্যে তা বসে থাকে, ছাদে যায়। সার্ফ করে শুধু হকাররা বেছে না, বিক্রি করে না, হকার থেকে নিই। কত করে? 300 টাকা আছে, 250 টাকা আছে, 200 টাকা আছে। নিহত শ্রমিকদের বয়স 12 ও 21 বছর। পুলিশ বলছে ফুটপাত থেকে ওষুধ কিনেছিল তারা। ঘরে ফ্যান চালানো না থাকায় বিষক্রিয়ার তীব্রতা বেড়েছে। ভিতরতে আটকাই দিয়ে তারা এইটা দিছে আর কি, ওষুধ দিছে, যার দরুন বেশি বিষক্রিয়া হয়েছে। সার পোকা ওষুধ ভ্যানেও বিক্রি করে, এলাকায় দোকানেও তো পাওয়া যায় সার পোকা ওষুধ, কিন্তু পরিমাণের থেকে অতিরিক্ত পরিমাণ ব্যবহার হয়তো দুর্ঘটনা বেশি। বিশেষজ্ঞরা বলছেন অ্যালুমিনিয়াম ফসফাইড বিষ খোলা বাজারে বিক্রির অনুমতি দেয়াই অপরাধ। একটা ভেজাল সাবস্টেন্স হইতে পারে যেটা হলো হাইলি টক্সিক মানুষের জন্য, সেই কারণে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটতে পারে। আর এটা খোলা বাজারে জিনিস না, যে কোনো কেমিক্যালসে বিক্রি করার আগে আপনার লাইসেন্স থাকতে হবে এবং লাইসেন্স যাদের আছে তারাই শুধু বিক্রি করতে পারবে। বিষক্রিয়া ছাড়া এই ট্যাবলেট ব্যবহার করে আত্মহত্যার প্রবণতাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে এখন বিনিয়োগের জন্য স্থিতিশীল অবস্থা রয়েছে বলে মনে করেন ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন ও ক্ষমতার পালাবদলের বিষয়টি নির্ভর করে বাংলাদেশের জনগণের উপর। 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেই মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় বিনিয়োগের নতুন ক্ষেত্র, সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চলে বাংলাদেশকে শক্তিশালী করতে ইউরোপীয় ইউনিয়ন কাজ করছে। বিনিয়োগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে তারা পাশে থাকতে চান বলেও মন্তব্য করেন নিকোলা বিয়ার। সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও একাধিক উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বাংলাদেশে বিনিয়োগের স্থিতিশীল পরিবেশ রয়েছে। জ্বালানি, নিরাপদ পানি ও স্যানিটেশন সহ নতুন খাতে বিনিয়োগে আগ্রহী আমরা। সেই সম্ভাবনাগুলো খতিয়ে দেখার জন্য এসেছি। এদেশে কবে নির্বাচন হবে তা ঠিক করবে জনগণ। তাদের মতামতই হবে ক্ষমতার পালাবদল। দেশের ব্যাংক খাত ও অর্থনীতিতে সৃষ্টি হওয়া আতঙ্ক অনেকটাই কেটে গেলেও গত 5 মাসের অর্জনে খুব খুশি নয় বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বলেন, চলতি বছরের শেষেই জানা যাবে কোন দেশে কোন ব্যাংকের মাধ্যমে কি পরিমাণ টাকা পাচার হয়েছে। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নীতি সুদ হার বাড়ানো হবে। শেখ হাসিনা সরকার পতনের পর সবচেয়ে চাপে পড়ে দেশের ব্যাংক খাত। দুর্নীতি ও অনিয়মের কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোতে দেখা দেয় তারল্য সংকট। এমনকি রিজার্ভ কমে যাওয়ার কারণে চাপে পড়ে দেশের অর্থনীতিও। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 5 মাসের মধ্যে অর্থনীতির আতঙ্ক কেটে গেছে। বলেন, এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা। এই জন্য বাংলাদেশ ব্যাংকের একমাত্র অস্ত্র নীতি সুদ হার বৃদ্ধি। অর্থনীতির ওই সময়টা যে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, এই আতঙ্কটা কিন্তু এখন নাই। আতঙ্ক কেটে গেছে। আমরা অন্তত খুব ভালো অবস্থানে না যেতে পারলেও আমরা বলতে পারবো যে খারাপ অবস্থানটা থেকে আমরা ফিরে আসতে পেরেছি। ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার প্রক্রিয়া চলমান আছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বলেন, দুর্বল ব্যাংকগুলোর প্রকৃত চিত্র খতিয়ে দেখতে নিরীক্ষা শুরু হয়েছে। তবে জনবল সংকট থাকায় অন্যান্য ব্যাংকে এই কার্যক্রম শুরু করা যায়নি। বড় ব্যাংকটার কথা বলছেন, সেই বড় ব্যাংকটাকে হাত দেবার মতো এই পরিমাণ রিসোর্স আমাদের হাতে ছিল না। আমরা আগে অভিজ্ঞতা নিতে চাই। দুটা কারণ হচ্ছে যে, একটা আমাদের রিসোর্সের অভাব, 2 নম্বর হচ্ছে যে আমরা আসলে অভিজ্ঞতারও তো অভাব আছে। আমরা ছোটগুলো দিয়ে অভিজ্ঞতা নিতে চাচ্ছি। মুখপাত্র জানান, কোন ব্যাংকের মাধ্যমে কি পরিমাণ টাকা কোন দেশে পাচার হয়েছে চলতি বছরের শেষ নাগাদ সে বিষয়ে স্পষ্ট জানা যাবে। অর্থ ফেরত আনতে নির্ধারিত সংস্থাগুলো কাজ করছে বলেও জানান তিনি। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নীলফামারীর ডোমার রেল স্টেশন হয়ে প্রতিদিন চলাচল করে 14টি ট্রেন। যাত্রী সেবা বাড়াতে এবং স্টেশনের আধুনিকায়নে খরচ করা হয় কোটি টাকার বেশি। অথচ প্রকল্প শেষে দৃশ্যত কোনো পরিবর্তন নেই এই স্টেশনের। সেবাবঞ্চিত যাত্রীদের সব সমস্যায় রয়ে গেছে আগের মতো, বেড়েছে দুর্ভোগও। নীলফামারীর ডোমার রেল স্টেশন আধুনিকায়নের পর প্ল্যাটফর্ম সামান্য উঁচু হওয়া ছাড়া দৃশ্যত নেই তেমন পরিবর্তন। এছাড়া যাত্রীদের বসার স্থান, বিশ্রামাগার, আলাদা শৌচাগার, ফিডিং রুম থাকার কথা এই প্রকল্পে। অথচ কোটি টাকার বেশি খরচ হলেও সমস্যা রয়ে গেছে আগের মতোই। 1 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে 10 ফিট চওড়া, এটা 20 ফিট হওয়া আবশ্যক। ডোমা রেলওয়ে স্টেশনে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম নাই, আর এখানে ওয়েটিং রুম নাই। এই এলাকার লোকজন স্বতঃস্ফূর্তভাবে টিকিট কেটে রেলে যাওয়া আসা করে, কিন্তু অবকাঠামোর দিক থেকে আমাদের রেল স্টেশন অনেক পিছিয়ে আছে। সাধারণ টিকিটের পাশাপাশি প্রথম শ্রেণীর টিকিটও বিক্রি হয় এখানে। অথচ যাত্রীদের বসার জায়গা নেই। ভিআইপিদের নিজেদের কক্ষে বসতে দেন স্টেশন মাস্টার। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং পাশাপাশি মৌখিকভাবেও বারবার তাদেরকে অবগত করা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। এসব প্রকল্পের পুরোটাই বিগত সরকারের নেতাকর্মীদের লুটপাটের প্রকল্প বলে দাবি করছেন বিশিষ্টজনেরা। সাবেক সরকার যে উন্নয়নের যে কথা বলে যে কাজ করেছে, কাজের মধ্যে দুর্নীতি হয়েছে। দুর্নীতি না হলে একটা স্টেশনে একটা টয়লেটের ব্যবস্থা নাই, একটা ওয়েটিং রুমের ব্যবস্থা নেই, এটা খুবই হতাশাজনক। 2022 সালে 150 কোটি টাকা খরচ করে পশ্চিমাঞ্চল রেলের যে 26টি স্টেশন আধুনিকায়ন প্রকল্প নেওয়া হয়, তার মধ্যে নীলফামারীর ডোমার স্টেশন একটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে নীলফামারী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, এই স্টেশনের আধুনিকায়ন সহ অন্যান্য যে যাত্রী দুর্ভোগ রয়েছে, সেগুলো সমস্যা সমাধানে প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? জি, আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারী ডোমার রেলওয়ে স্টেশনে।
এই স্টেশনটি বিভিন্ন কারণে বিশেষ গুরুত্বপূর্ণ। একদিকে এটি চিলাহাটি হলদিবাড়ি সীমান্তবর্তীর পাশেই অবস্থিত, অন্যদিকে এই স্টেশনটি একটি শতবর্ষী স্টেশন। পাশাপাশি এই স্টেশনটিতে পার্শ্ববর্তী 4 উপজেলা থেকে শত শত মানুষ নিয়মিত চলাচল করে। যখন এটি আধুনিকায়ন প্রকল্পের আওতায় এই স্টেশনটি আসে তখন এই এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছিল, কিন্তু প্রকল্পের কাজ শেষ হওয়ার পর এই মানুষের মধ্যে এবং সাধারণ যাত্রীদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। তার কারণ হচ্ছে যে এখানে প্রথম শ্রেণীর টিকিট বিক্রি হলেও প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য কোনো ব্যবস্থা নেই। পাশাপাশি এই স্টেশনটি থেকে খুলনা এবং ঢাকা রুটে প্রচুর পরিমাণ মালামাল আনা নেওয়া করা হয়, কিন্তু এখানে যে মালামালগুলো রাখা হয় এখানে পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থাও নেই। সিসি ক্যামেরার ব্যবস্থা না থাকার কারণে চরম হতাশার মধ্যে থাকে যাত্রীরা এবং ব্যবসায়ীরা। তো আমরা এই বিষয়গুলো নিয়ে প্রথমত কথা বলেছিলাম এখানকার দায়িত্বরত স্টেশন মাস্টারের কাছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাত্রীরা যখন বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে অভিযোগ নিয়ে আসে তখন আমি মৌখিকভাবে এবং লিখিতভাবে নানাভাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারগুলো জানিয়েছিলাম। তারা আমাদেরকে খুব শীঘ্রই এগুলা সমাধান হবে বলে আশ্বাস দিয়েছিল এবং পরবর্তীতে আমি রেলওয়ে পাকশি এবং আমাদের পার্বতীপুর ডিভিশনের বিভিন্ন কর্মকর্তার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা আমাকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে রেলওয়েগুলোর বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করছেন। যেই রেলওয়েগুলোতে যাত্রী সমাগম একটু বেশি থাকে এবং যেগুলোর ভৌগোলিক গুরুত্ব রয়েছে সেগুলোকে প্রাধান্য দিয়ে তারা এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন। নীলফামারী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরফিনুল ইসলাম। গত 5 বছর ধরে পটুয়াখালীর মহিপুরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করছেন স্থানীয়রা। যে কোনো মুহূর্তে সেতুটি ধসে পড়ে দুর্ঘটনার শঙ্কা তাদের। যাতায়াত সহজ করতে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কলাপাড়ার তাহেরপুর ও আজিমপুরে যাতায়াতে 2001 সালে লক্ষ্মীর খালে 63 মিটার দীর্ঘ সেতু নির্মাণ করে এলজিইডি। রক্ষণাবেক্ষণের অভাবে 2019 সালে ধসে পড়ে সেতুর অনেক অংশ। গত 5 বছরেও আর সংস্কার হয়নি সেতুটি। বর্তমানে ভাঙা অংশে নিজেদের উদ্যোগে কাঠের পাটাতন দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন গ্রামবাসী। আমরা প্রতিদিন এই ব্রিজ থেকে স্কুলে যাই, এই ব্রিজে উঠলেই আমাদের ভয় করে। ভাঙাচোরা ব্রিজ পার হয়ে তারপর আমরা স্কুল যাই, আমাদের অনেক ভয় লাগে। এই ব্রিজটা যদি মেরামত করে দেয় আমাদের অনেক ভালো হয়। গাড়ি ওপার থেকে এপার আসতে অনেক আপনার যে ভোগান্তি শিকার হইতে আছে, আর একজনের সাহায্য নিতে হচ্ছে। সেতু পারাপারে বেশি ঝুঁকিতে রয়েছেন স্কুল শিক্ষার্থী ও বয়স্করা। দুর্ভোগ লাঘবে নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্রিজটা অনেক ভাঙ্গা, এই জন্য গাড়ি নিয়ে ওপার যাইতে পারি না। লোক এই জায়গায় নামাই দিয়ে লোক ওপার হাঁটতে যায়, ব্রিজের উপর দিয়ে আমরা গাড়ি ঘুরাইয়া তারপরে চলে যাই। রাত বিয়াল আমরা যখন হাঁটি তখন ভয় লাগে যে কোন সময় এই ভাঙল থেকে পড়িয়ে যায়। এলজিইডির কর্মকর্তারা জানিয়েছেন নতুন সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এই ব্রিজটা এবং আরো কিছু ব্রিজ আমরা লিস্ট করে ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা আমাদের পটুয়াখালী এক্সএন অফিসে স্যারের নিকট প্রেরণ করেছি। তো আশা করি যে পরবর্তীতে আমাদের কোনো প্রকল্প থেকে সেই ব্রিজগুলোকে নতুন করে করা হবে। প্রতিদিন এই সেতুটি ব্যবহার করে কয়েক গ্রামের মানুষ। জনদুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।